নমস্কার, আমি সিঞ্জিনি। আপনারা দেখছেন ক্যালকলিং টিভি। আজকে 4th ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। তো সম্প্রতি আমরা দেখেছি বাজেটেও ক্যান্সার বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ক্যান্সারের জন্য নতুনভাবে ভ্যাকসিন দেওয়ার কথা বলা হচ্ছে। আবার এদিকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। তো সেখানে সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্যান্সার কথাটা শুনলে এখনও আমাদের আমরা শিউরে উঠি। আবার কোভিডও ফিকে হয়ে আসে, কিন্তু ক্যান্সারের ভয় এতটাই মারাত্মক যে যেটা কখনোই আমাদের ছেড়ে যায় না। আর যার ক্যান্সার হয় তার আর তার পরিবার কীরকম ভয়াবহতার মধ্যে দিয়ে যান সেটা আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও দেখেছি। তো আজকে এরকম একটা দিনে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট একজন অতিথি, ডক্টর অরিজিৎ সিন। তিনি তিনি আমাদের নারায়ণা হসপিটালের অঙ্কোলজি স্পেশালিস্ট, রেডিয়েশন থেরাপিস্ট আর ক্যান্সার বিশেষজ্ঞ। তো আজকে তার থেকে আমরা ক্যান্সার সম্পর্কে নানান রকম অজানা তথ্য শুনে নেব, আর ক্যান্সার নিয়ে কোনো আশার আলো চিকিৎসা বিজ্ঞান আদৌ দেখাতে পারছে কিনা সেটা নিয়ে অনেক কথা শুনে নেব। নমস্কার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো প্রথমেই আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে বর্তমান সময়ে আমাদের যে ধরনের লাইফস্টাইল হয়েছে, তো তাতে কি ক্যান্সারের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে? হ্যাঁ, ক্যান্সার জিনিসটা নিয়ে আমি একটা ছোট করে বলি যে ক্যান্সার কিন্তু ম্যাক্সিমামটাই লাইফস্টাইল ডিজিজ। আমরা যদি হিস্ট্রি দেখি 5 to 10% ক্যান্সার অনলি জেনেটিক, মানে বংশগত, যেটাকে আমরা বলি। দাদু ঠাকুমার আছে, দাদা দিদির আছে, ভাই বোনের আছে, সেই ফ্যামিলিতে হয়েছে। বাকি 90 to 95% ক্যান্সার কিন্তু অ্যাকোয়ার্ড, মানে লাইফস্টাইল থেকে অ্যাকোয়ার্ড। আমরা কি খাচ্ছি, কতটা পরিমাণে খাচ্ছি, কতটা অ্যাক্টিভিটি করছি, তার প্রত্যেকটার উপর এটা ডিপেন্ডেন্ট। যেরকম আমরা যদি ক্যান্সারের কমন ক্যান্সারগুলো দেখি আমাদের ভারতবর্ষে, মেনলি মুখগহ্বরের ক্যান্সার, ওরাল ক্যাভিটি ক্যান্সার, বা লাং ক্যান্সার, বা ইসোফেজিয়াল ক্যান্সার, এগুলো কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্যই মেন হয়। আমাদের স্মোকিং হ্যাবিট, পলিউশন, অ্যালকোহল কনজাম্পশন, ইনঅ্যাক্টিভিটি, বা হচ্ছে ওবেসিটি, সবগুলো থেকেই কিন্তু এই ক্যান্সারগুলো আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে নট অনলি ফুড হ্যাবিট, আমাদের ডে টু ডে লাইফের স্ট্রেস ফ্যাক্টর, অল্টার্ড স্লিপ সাইকেল, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, জাঙ্ক ফুড, ব্যাড ফুড, সবগুলো থেকেই কিন্তু এগুলো ডিপেন্ডেন্ট। আরও একটা প্রশ্ন আসছিল এই পরিপ্রেক্ষিতে, যে আমরা যে এত বেশি ইন্টারনেট ব্যবহার করি, তো এটা কি কোনোভাবে ক্যান্সারকে আরো বেশি ত্বরান্বিত করছে? ইন্টারনেট ব্যবহারটা ইটসেলফ ক্যান্সারকে ত্বরান্বিত করছে সেরকম কোনো তথ্য প্রমাণ নেই, বা কোনো আমাদের আর্টিকেল বা কোনো হচ্ছে রিপোর্টস এরকম কিছু নেই। কিন্তু যে দেখা গেছে যে আমাদের যে মোবাইল টাওয়ার থাকে, যে সেই টাওয়ার সংলগ্ন এরিয়াতে সেই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভিটির মধ্যে থাকলে সেইখানে বিনাইন ব্রেন টিউমারের কিছু সংখ্যা আধিপত্য আছে। শরীরে কি কি ধরনের লক্ষণ দেখা দিলে তবেই আমরা বুঝতে পারবো যে এটা ক্যান্সারের লক্ষণ হলেও হতে পারে? সেইটা ডিপেন্ড করছে শরীরের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে একটু বলতে হয়। যেমন মুখগহ্বরের ক্যান্সারের ক্ষেত্রে বলতে হয় মুখের কোনো ঘা অনেকদিন ধরে সারছে না, 2 সপ্তাহ হয়ে গেছে, 3 সপ্তাহ হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে, তা সত্ত্বেও সারছে না। মুখে হাঁ করতে সমস্যা হচ্ছে, মুখের যে হাঁ করার যে হাইট সেটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, অথবা দাঁত হঠাৎ করে নড়বড়ে হয়ে যাচ্ছে, ব্যথা ছাড়া দাঁত পড়ে যাচ্ছে, মাড়ির ক্যান্সার হতে পারে। বা কিছুদিন ধরে ভয়েসের পরিবর্তন, স্বরের পরিবর্তন, স্বর বসে গেছে, কোনো কিছুতেই সারছে না, ঢোক গিলতে ব্যথা, এগুলো ইসোফেজিয়াল ক্যান্সারের লক্ষণ। বা
বা গলায় কোনো রকম পেনলেস লাম্প, ব্যথা ছাড়া কোনো ফোলা, সেইগুলো হেড অ্যান্ড নেক ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। লাং ক্যান্সারের ক্ষেত্রে যেমন হতে পারে দীর্ঘদিন ধরে কাশি ছাড়ছে না, কাশির সঙ্গে রক্ত ওঠা, শ্বাসকষ্ট, বুকের পাঁজরে ব্যথা, এগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসার মাধ্যমেও যদি না কমে তাহলে আমাদের একটা ক্যান্সারের দিকে ভাবতে হয়। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেরকম ব্যথা ছাড়া কোনো ফোলা, পেনলেস লাম্প, ব্যথা হলে আমাদের ভয়টা একটু কম থাকে, পেনফুল লাম্প হলে সেটা মোর ইনফেকশনের দিকে যায়। যদি পেনলেস লাম্প হয়, ব্যথা ছাড়া কোনো লাম্প হয়, বা বগলে যদি কোনো ফোলা থাকে, অ্যাক্সিলারি গ্ল্যান্ড যদি কোনো ফোলা অনুভব হয়, সেগুলো একটা ব্রেস্ট ক্যান্সারের দিকে যেতে পারে। পেটের মধ্যে আমরা যদি দেখি যে আমাদের এই দিকে মানে ওই পশ্চিমবঙ্গের দিকে বা মানে অ্যাকর্ডিং টু গ্যাঞ্জেস মানে হচ্ছে গঙ্গা নদীর আশেপাশে এরিয়াতে লিভার ক্যান্সার, গলব্লাডার ক্যান্সারের একটা প্রাদুর্ভাব আছে। অনেকদিন ধরে পেটে ব্যথা, জন্ডিস, সেগুলো এক ধরনের গলব্লাডার ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ক্যান্সারের লক্ষণ হতে পারে। আর যদি কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারের কথা যদি আমরা ভাবি, এক্ষেত্রে পেনলেস লাম্প, পেট ফোলা বা পায়খানার সাথে রক্ত আসা, আলো পায়খানা হওয়া, রক্ত বমি হওয়া, সেগুলো স্টমাক ক্যান্সার, কোলন ক্যান্সারের দিকে যায়। লাস্ট যদি প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে বলি, বা এক্ষেত্রে ইউরিনের সাথে রক্ত আসা প্রস্টেট ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে, ব্লাডার ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। মহিলাদের ক্ষেত্রে এখন যেটা জরায়ুমুখ ক্যান্সার খুবই কমন, সেখান থেকে হচ্ছে রক্তপাত, পিরিয়ডস এর মাঝে রক্ত পড়া, অতিরিক্ত রক্তপাত বা দুর্গন্ধযুক্ত স্রাব, সেগুলো জরায়ুমুখ ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। কোন স্টেজ পর্যন্ত গেলে ক্যান্সারের চিকিৎসার কোনো সাড়া দেওয়ার সম্ভাবনা নেই? ম্যাক্সিমাম ক্যান্সারের স্টেজের 4টে স্টেজ হয়, স্টেজ 1, 2, 3, 4। কিছু কিছু ক্ষেত্রে স্টেজ 5 অব্দিও আছে, খুব কম সেটা। ইউজুয়ালি স্টেজ 4 ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি যে উৎপত্তি এক জায়গায়, সেখান থেকে দূরবর্তী কোনো জায়গায় ছড়িয়ে গেছে। সেই ক্ষেত্রে ক্যান্সার নিরাময়ের সম্ভাবনাটা, পুরো সম্পূর্ণ নিরাময়ের সম্ভাবনাটা কমে যায়। কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতিতে দেখা গেছে যে প্রাইমারি জায়গা থেকে দূরবর্তী জায়গাতে যদি লিমিটেড স্প্রেড হয়, মানে 2-3টে জায়গায় ছড়িয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ছাড়িয়ে দিতে পারি। কিন্তু মাল্টিপল জায়গায় যদি স্প্রেড হয়ে থাকে স্টেজ 4-এ, সেক্ষেত্রে সেটা আর সারানোর পর্যায়ে থাকে না। তো এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আসছে যে ক্যান্সারের সম্পূর্ণ নিরাময়, সম্পূর্ণ কিওর কি সম্ভব চিকিৎসা বিজ্ঞানে? সম্পূর্ণ নিরাময়ের কথাটা না একটু তাৎক্ষণিক। কিছু কিছু ক্ষেত্রে যেমন আপ টু স্টেজ 3 ক্যান্সার পর্যন্ত আমরা সম্পূর্ণ নিরাময় করে দিতে পারি। কিন্তু অনেক সময় পেশেন্ট এসে জিজ্ঞাসা করে, এটা তো 100% গ্যারান্টি ফিরবে না? না, ক্যান্সারে কোনো 100% গ্যারান্টি নেই যে রোগটা ফেরত আসবে না। তো সেক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসার পরে সম্পূর্ণ নিরাময় হয়ে গেলেও প্রথম 2 বছর আমরা যেমন 3 মাস ছাড়া, তারপর 6 মাস ছাড়া, তারপরে 1 বছর অন্তর ফলো আপ রাখি। ফলো আপটা ক্যান্সার পেশেন্টের খুব মাস্ট। কিন্তু আপ টু স্টেজ 3 ক্যান্সার আমরা নিরাময় করতে পারি ওই সময়ের জন্য। সেই রোগ পরে ফেরত এলেও কিন্তু আসতে পারে। কিন্তু খুব কম কিছু কিছু ক্যান্সার আছে, যেমন স্বরযন্ত্র, ভোকাল কর্ডের স্টেজ 1 ক্যান্সার, ফেরার সম্ভাবনা খুবই কম, সেটা সম্পূর্ণ নিরাময় করে দেওয়া যায়। আর ক্যান্সারের আপনি যে নিরাময়ের কথা বলছেন, মানে সেটা তো কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি মূলত। তো আমরা দেখেছি যে এই থেরাপিগুলোতে প্রচণ্ড পেশেন্টের যন্ত্রণা হয়, খুব যন্ত্রণাদায়ক চিকিৎসা। তো সেটা ছাড়া কি আর কোনো অপশন আছে চিকিৎসা শাস্ত্রে? দেখুন, ক্যান্সারের 3টেই চিকিৎসা হয়, আইদার সার্জারি অথবা কেমোথেরাপি, ক্যান্সার কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি। সার্জারিতে ওয়ান টাইম এপিসোড, সার্জারি করে তার পরবর্তীকালে ব্যথা যন্ত্রণা সেটা কমানো যায়। কেমোথেরাপি নিতে নিতে ইটসেলফ জ্বালা যন্ত্রণা সেরকম হয় না, স্যালাইনের মাধ্যমে কেমোথেরাপি আমরা দিই, তো তারপরে অনেক সাইড এফেক্ট হয়। খুব কমন যেটা আমরা জানি, বমি হওয়া, খেতে অরুচি, ওজন কমে যাওয়া, রক্তাল্পতা, হিমোগ্লোবিন কমে যাওয়া, মাথার চুল উঠে যাওয়া, এই সাইড এফেক্ট গুলো আধুনিক পদ্ধতিতে আরো
কমানো সম্ভব। যেরকম স্ক্যাল্প কুলিং টেকনোলজি আছে, তাতে হচ্ছে একটা স্কাল ক্যাপ করিয়ে দেওয়া হয়, তাতে হচ্ছে আমাদের চুল ওঠার টেন্ডেন্সিটা পেশেন্টের কমে। আরো অনেক বমির কমানোর মেডিসিন বেরিয়ে গেছে, তাতে আমাদের যে বমি হওয়া ভাব সেটা অনেকটা কমে পেশেন্টের। আর রেডিওথেরাপি জ্বালা যন্ত্রণা, যতদিন রেডিওথেরাপি চলে ততদিন ইউজুয়ালি জ্বালা যন্ত্রণা হয়। মুখের ওরাল ক্যাভিটি ক্যান্সারের যারা রেডিওথেরাপি পায়, মুখে ঘা হয়, কিনতে ব্যথা হয়, যেখানে চামড়া, সেই চামড়াটা একটু কালচে কালচে হয়ে যায়, চামড়ায় ঘা হতে পারে, সেইগুলো ইউজুয়ালি রেডিওথেরাপি শেষ হবার উইদিন 4 to 6 উইক আবার এটা ঠিক হয়ে যায়। মানে থেরাপি চলাকালীন যে যন্ত্রণাটা সেটা এড়ানোর কোনো উপায় এখনো পর্যন্ত চিকিৎসা শাস্ত্র দেখাতে পারেনি বলছেন আপনি? রেডিওথেরাপিতে এটা অবশ্যম্ভাবী, কিছু জ্বালা যন্ত্রণা, চামড়ার প্রকোপ, চামড়ায় হচ্ছে সাইড এফেক্ট হওয়া, সেটা হয়। কিন্তু আধুনিক যে রেডিওথেরাপির টেকনিক বেরিয়েছে, নতুন যে মেশিন বেরিয়েছে যাকে আমরা বলি লিনিয়ার অ্যাক্সিলারেটর বা লিনিয়ার, এবং তাতে যে পদ্ধতি আমরা অবলম্বন করি এখন, ইন্টেনসিভ মডুলেটেড রেডিওথেরাপি আইএমআরটি, তাতে দেখা যায় যে আমরা চামড়ায় ম্যাক্সিমাম কতটা ডোজ দিচ্ছি, বা নর্মাল যে আমাদের মুখের মিউকোজা তাতে কতটা ডোজ দিচ্ছি, লালা গ্রন্থিতে কতটা ডোজ যাচ্ছে, এগুলো আমরা যতটা সম্ভব কমাতে পারি। কিন্তু জিরো করতে পারি কি না, জিরো করতে পারি। মিনিমাল একটা রিঅ্যাকশন, মিনিমাল একটা মুখে জ্বালা ব্যথা ঘা হয়। এই প্রসঙ্গে আরেকটা কথাও মনে আসছে যে এখন আমরা দেখছি যে ক্যান্সার চিকিৎসাতে বিভিন্ন হোলিস্টিক থেরাপিকে ইনক্লুড করা হচ্ছে। মানে যে পেশেন্টের মেন্টাল হেলথের উপর অনেকখানি জোর দেওয়া হচ্ছে, হোলিস্টিক ভাবে ক্যান্সারকে ট্রিট করার চেষ্টা করা হচ্ছে। কারোর যদি আর্টে ইন্টারেস্ট থাকে তাকে সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেইগুলো কতখানি জরুরি বলে আপনার মনে হয়? অবশ্যই, মানে ক্যান্সার শুধুমাত্র একটা রোগীর চিকিৎসা নয়, তার পুরো ফ্যামিলির চিকিৎসা। এবং তাকে ক্যান্সারের ট্রিটমেন্ট নেবার জন্য মনোবল দেওয়ার কাজও তার ফ্যামিলির। এবং পেশেন্ট নিজে যতটা মেন্টালি শক্ত থাকবে যে না আমি এটা ওভারকাম করতে পারবো, এই পজিটিভ ফিডব্যাকটা কিন্তু তার ট্রিটমেন্টে একটা এফেক্ট দেখায়। অনেকে ভয়েই হয়তো স্টেজ 1 স্টেজ 2 ক্যান্সার, স্টেজ 3 ক্যান্সার পুরোপুরি নিরাময় হবার মতো, কিন্তু চিকিৎসা ভয়ে বা ক্যান্সারের ভয়ে, সাইড এফেক্টের ভয়ে মনোবল ভেঙে তারা ট্রিটমেন্টই নিতে আসেন না। কিন্তু তাদের যদি আমরা কাউন্সিলিং করে ট্রিটমেন্ট নেওয়াই এবং তারা যেটা পছন্দ করে সেটা যদি আমরা ট্রিটমেন্টের সময় কন্টিনিউ করতে বলি, গান বলুন, আঁকা বলুন, বা হচ্ছে যে কোনো রকম অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িয়ে রাখা, নিয়মিত কাউন্সিলিং করা, তাহলে সেক্ষেত্রে এগুলো ওভারকাম করা সম্ভব। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মানে ক্যান্সারের রিসার্চ এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীতে কি কোনো রকম নতুন আশার আলো দেখাতে পাচ্ছে? কোন পর্যায়ে রয়েছে এই মুহূর্তে? অবশ্যই, মানে ক্যান্সারের ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে মেন আমরা সার্জারি ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা আগে পুরো যে কোনো জিআই সার্জারি, মানে পেটের সার্জারি বলুন, বুকের সার্জারি বলুন, সেগুলো ওপেন সার্জারি হতো। তারপর ওপেন সার্জারি থেকে আমরা আস্তে আস্তে শিফট হই ল্যাপারোস্কোপিক সার্জারিতে। এখন সার্জারি চলে গেছে রোবটিক পর্যায়ে, রোবট অপারেশন করছে, মানুষ তাকে দূর থেকে অপারেট করছে। মিনিমাম ইনসিশন দিয়ে ম্যাক্সিমাম এফিকাসি আমরা এবং ম্যাক্সিমাম পোস্ট অফ মরবিডিটি আমরা কমাচ্ছি, অপারেশনের পরের যে কষ্টটা সেটা আমরা কমাচ্ছি। রোবোটিক সার্জারি একটা সার্জারির দুনিয়ায় একটা বড় ইনভেনশন ক্যান্সার সার্জারি ক্ষেত্রে। দ্বিতীয়ত রেডিওথেরাপির ক্ষেত্রে যেটা আমি একটু আগেই বললাম, লিনিয়ার অ্যাক্সিলারেটর, আধুনিক পদ্ধতি, ইন্টেন্সিটি মডুলেশন। আগে রেডিওথেরাপির কোর্স চলতো লম্বা 30 দিন, 35 দিন, 25 দিন। এখন কিছু কিছু ক্ষেত্রে সেটাকে কমিয়ে 15 দিন, ইভেন 5 দিনের মধ্যে। ইভেন ব্রেন মেটাস্টাসিসের ক্ষেত্রে আমরা একদিন রেডিয়েশন দিয়ে ছেড়ে দিচ্ছি, সেইটা আমরা অনেকটাই উন্নতি করতে পেরেছি। কেমোথেরাপির ক্ষেত্রে যেরকম অনেক কেমোথেরাপি থেকে এখন সরে সরে আসতে আমরা টার্গেটেড থেরাপির দিকে গেছি, টার্গেটেড থেরাপি থেকে আমরা আরো এগিয়ে গিয়ে ইমিউনোথেরাপির দিকে যাচ্ছি। ইমিউনিটি বুস্ট করে ইমিউনোথেরাপির মাধ্যমে আমরা ক্যান্সারের নিরাময়ের চেষ্টা করছি। কিছুদিন আগে একটা ড্রাগের নাম এসেছিল বাজারে, রস্টালিমাব বলে, সেটা দাবি করেছিল যে রেকটাল ক্যান্সার 100% নিরাময় করতে পারে,
সেইটা নিয়ে গবেষণা চলছে, এবং আরো কিভাবে কেমোথেরাপি রিলেটেড সাইড ইফেক্ট গুলো কমানো যায় সেগুলো নিয়ে গবেষণা চলছে। সমস্ত গবেষণার সমস্যাটা হচ্ছে এই কেমোথেরাপি রিলেটেড, এগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে তাদের আর্থিক সাধ্য সীমার একটু বাইরে। তো সেইটাই একটা সমস্যা, হয়তো অনেক উন্নতি হচ্ছে, এবং সেই উন্নত মানের ওষুধপত্র আমরা কতটা নিজেদের পেশেন্টকে ইউজ করতে পারবো সেটা একটু কিন্তু ডাউটফুল। আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আপনি কি বার্তা দেবেন মানুষকে? আজকে যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে যে থিম, যেটা গত 3 বছর থেকে আমরা একই থিম আমরা সেলিব্রেট করছি 2022 থেকে 2022, 23 এবং 24, যে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। অনেক পেশেন্ট স্বাস্থ্য পরিষেবার কাছে পৌঁছতেই পারছে না, ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়ছে, অথচ ক্যান্সার একটা সোশ্যাল ট্যাবু, একটা ছোঁয়াচে রোগ, এই ভেবে মানুষ তাদের পরিবার থেকে আলাদা করে রাখছে, তাকে স্বাস্থ্য ফেসিলিটি পরিষেবার কাছে নিয়েই যাচ্ছে না। তো আমাদের সেই পকেটগুলো আইডেন্টিফাই করতে হবে, সমস্ত ক্যান্সার পেশেন্ট যেন ট্রিটমেন্ট পায় এবং এই ন্যায্য মূল্যে পায়, তাতে ট্রিটমেন্ট যাতে কন্টিনিউ করতে পারে, কমপ্লিট করতে পারে এবং ফলো আপেও আসতে পারে, পুরো পরিষেবা মানুষের কাছে পৌঁছতে পারে, এবং ক্যান্সার যে ছোঁয়াচে রোগ নয়, ক্যান্সার যে নিরাময় সম্ভব, এবং ক্যান্সার একটা সোশ্যাল ট্যাবু নয়, সেই বার্তাটি মানুষকে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।